হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের? এই গতিবিদ্যা চ্যাপ্টারটা অনেকের কাছেই কনফিউজিং লাগে, কিন্তু এখন আর টেনশন করার কোনো কারণ নেই। আমি এই পুরো চ্যাপ্টারটাকে 3টা অংশে ভাগ করেছি, আর মাত্র 3টা ভিডিওতেই আমি এই পুরো চ্যাপ্টারটা কভার করে ফেলবো স্টেপ বাই স্টেপ। তো আজকে হচ্ছে পার্ট 1। তো পার্ট 1 শুরু করার আগে চলো দেখে আসি সে 3টা অংশ কী কী। আমাদের প্রথম অংশ হচ্ছে রৈখিক গতি, দ্বিতীয় অংশ প্রক্ষেপক বা প্রাস, তৃতীয় অংশ ঘূর্ণন গতি বা বৃত্তাকার গতি। তো আজকের ক্লাসটা মূলত এই রৈখিক গতি নিয়েই। এরপর দ্বিতীয় ক্লাসে আমরা প্রক্ষেপক বা প্রাস নিয়ে পড়ব, এবং সর্বশেষ ক্লাসে আমরা ঘূর্ণন বা বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করব। তো এই রৈখিক গতি দেখো আমরা অলরেডি 9-10-এ বিস্তারিত পড়ে আসছি, তো সেইগুলো আজকে আমরা আরেকটু সুন্দর করে পড়াশোনা করব। তো চলো শুরু করা যাক। তো শুরুতে আমাদের বুঝতে হবে প্রসঙ্গ কাঠামো কাকে বলে। তো প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাতে কী বলা আছে দেখো, এখানে বলা আছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোনো স্থানে কোনো বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। তো এটা তো গেল বইয়ের ভাষা। তো আরও সহজভাবে যদি আমরা বুঝি, তো প্রসঙ্গ কাঠামো মূলত কি, লিখে নাও যে যার সাপেক্ষে কোনো বস্তুর বা কোনো কিছুর গতি মেজার করা হয় বা গতি পরিমাপ করা হয়। যার সাপেক্ষে কোনো কিছুর গতি নির্ণয় করা হয়, এটাই আমাদের কি প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো আবার দুই রকম হতে পারে। একটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো, আরেকটাকে বলবো অজড় প্রসঙ্গ কাঠামো। তো জড় প্রসঙ্গ কাঠামো কি আর অজড় প্রসঙ্গ কাঠামো কি? তো সহজ একটা উদাহরণ দেই। ধরো তুমি একটা ট্রেন স্টেশনে দাঁড়িয়ে আছো, ট্রেন স্টেশনে প্ল্যাটফর্ম থেকে তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, এবং তোমার সামনে দিয়ে একটা ট্রেন একটা নির্দিষ্ট একটা বেগে চলে গেল। তো তুমি ট্রেনটার যে বেগটা দেখবা, নিশ্চয়ই একটা বেগ দেখবা, তো তুমি হচ্ছে একটা জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে অজড় প্রসঙ্গ কাঠামোটা কোনটা? ধরো একটা ট্রেন যাচ্ছে, সে ট্রেনের ভিতর তুমি বসে আছো, এবং তুমি দেখছো তোমার সাইড দিয়ে মানে অন্য একটা ডিরেকশনে আরেকটা ট্রেন যাচ্ছে। তো তুমি সেই গতিশীল অবস্থায় ওই গতিশীল ট্রেনটার যে গতিটা মেজার করবা, সেটা তো আর অ্যাকুরেট হবে না, তাই না? পরম হবে না। তো তুমিও গতিশীল, ট্রেনটাও গতিশীল, তো তোমার সাপেক্ষে ট্রেন তুমি সেই ক্ষেত্রে হবা অজড় প্রসঙ্গ কাঠামো। তো এটাকে যদি আমরা বইয়ের ভাষায় দেখি যে জড় প্রসঙ্গ কাঠামো কি, এখানে হবে কি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল। পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল হলে সেটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো। আর অজড় প্রসঙ্গ কাঠামোটা কি? পরস্পরের সাপেক্ষে অসমবেগে গতিশীল। তো দেখো এখন সংজ্ঞাটা দেখো, আর আমার ওই উদাহরণটা মাথায় রাখবা, তাহলে দেখবে যে দুইটাকে তুমি আলাদা করতে পারছো। এখন এই জড় প্রসঙ্গ কাঠামো, এটাকে আমরা অনেক সময় বলি যে নিউটনীয় প্রসঙ্গ কাঠামো। নিউটনীয়, বিজ্ঞানী নিউটনের নাম অনুসারে নিউটনীয়, ঠিক আছে, প্রসঙ্গ কাঠামো। আর এই অজড় প্রসঙ্গ কাঠামো, এটাকে আমরা বলি কি, এটাকে বলি গ্যালিলীয় প্রসঙ্গ কাঠামো। দেখো দুইটা বিজ্ঞানীর নামে দুইটা নামকরণ, ঠিক আছে। তো আশা করি তোমরা প্রসঙ্গ কাঠামোটা বুঝতে পারছো। তো এখান থেকে কী পড়বা? এখান থেকে প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা পড়বা, অজড় সংজ্ঞা পড়বা, জড় সংজ্ঞা পড়বা, আর দুইটার যে অল্টারনেটিভ যে নামটা আছে এটা একটু মনে রাখবা। আচ্ছা, এরপরে আমাদের বুঝতে হবে বেগ বা তাৎক্ষণিক বেগ কাকে বলে। দেখো বেগ বা তাৎক্ষণিক বেগের সংজ্ঞাতে বলা আছে যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বা তাৎক্ষণিক বেগ বলে, ঠিক আছে। তো এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি একটু রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে লিখতে পারি? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে, তাহলে আমরা যদি একটা লিমিট নেই যেখানে কি আমাদের ডেল টি টেন্স টু কত, 0, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি, সেই ক্ষেত্রে কি সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে। তো দেখো আমরা সরণটাকে কি ধরতে পারি? সরণটাকে ধরলাম আমরা হচ্ছে এস ভেক্টর, আর
সময়ের সাথে যেহেতু বলছে তাহলে আমরা টি দিয়ে ভাগ করলাম। তো এটাই আমাদের, দেখো এটাই কিন্তু আমাদের সংজ্ঞাতে বলছে, এটাকে কি বলে, তাৎক্ষণিক বেগ বলে। তো বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম। এই মাথায় ভেক্টর চিহ্ন দেওয়ার কারণ কি, কারণ সরণ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, সেই জন্য আমি ভেক্টর দিয়ে বোঝাইলাম। তো এইটাকে আমরা আরও সহজভাবে লিখতে পারি যখন, আচ্ছা নিচে কিন্তু এটাকে ডেলটি দিয়ে প্রকাশ করলাম। তো ডেলটি টেন্স টু যেহেতু জিরো, তাহলে আমরা এটাকে আরও সহজভাবে বলতে পারি। জিনিসটা এরকম যে যেহেতু খুবই ক্ষুদ্র সময় নিয়ে কাজ করছে, তাই ডিডিটি বলতে পারি, ডিডিটি অফ এস ভেক্টর। এটাকে আমরা কি বলতে পারি, বেগ বা তাৎক্ষণিক বেগ। ঠিক আছে, তো এইটা একটু মাথায় রাখবা, এটা দিয়ে কিন্তু সামনে অনেক ম্যাথ আছে। তো বেগ বুঝলাম, এখন আমাদের ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ, এটার সংজ্ঞা কি, একদম সেম আগেরটার মতোই, যে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে বেগ বা তাৎক্ষণিক, সরি এটা বেগ হবে না, ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ বলে। ঠিক আছে, এটা হবে ত্বরণ, ত্বরণ, আর এটা হবে তাৎক্ষণিক ত্বরণ। ত্বরণ যেই কথা, তাৎক্ষণিক ত্বরণ একই কথা। আচ্ছা, তাহলে এটাকে আমি যদি আগের মতো যদি খুব ইজিলি প্রকাশ করি, যে ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, ত্বরণ একটা কি ভেক্টর রাশি, তাহলে এ ভেক্টর, এটা ইকুয়াল কী হবে, সময়ের ব্যবধান যেহেতু শূন্যের কাছাকাছি, তাহলে ডিডিটি অফ, এবার কিন্তু বেগ পরিবর্তনের হার, তাহলে আমরা যে ভি ভেক্টর, এটাই আমাদের কি, ত্বরণ বা তাৎক্ষণিক ত্বরণ। এইটা দিয়েও আমাদের সামনে ম্যাথ আসে। ঠিক আছে, এরপরে কি, রৈখিক গতি। রৈখিক গতির ক্ষেত্রে আমরা বেশ কয়েকটা সূত্র পড়ছি ছোটোবেলা থেকেই, তো এইগুলো তো ডিটেলসে আমার এখন এক্সপ্লেন করা লাগবে না, আমি জাস্ট তোমাদের সূত্রগুলো একটু রিমাইন্ড করে দিচ্ছি আর একটু সিরিয়াল ওয়াইজ লিখে দিচ্ছি, যাতে তোমরা মানে সহজে বুঝতে পারো। দেখো একটু তোমাদের ভিজুয়ালি দেখাই, যে এখানে একটা বস্তু ছিল, সেটার আদিবেগ ধরলাম আমরা হচ্ছে ইউ। ঠিক আছে, বস্তুটা এই দিকে যাবে, আদিবেগ ইউ, বস্তুটা এই দিকে ধরলাম, এখানে গিয়ে এই একটা অবস্থানে আসলো, তাহলে এই অবস্থানের বেগটা কী হবে, এই অবস্থানের বেগটা হবে হচ্ছে ভি, শেষ বেগ। ঠিক আছে, ইউ হচ্ছে আদিবেগ আর ভিটা হচ্ছে আমাদের শেষ বেগ। আর এই ইউ থেকে ভি, অর্থাৎ মানে এটা পয়েন্টের নাম যদি দেই, এ পয়েন্ট আর বি পয়েন্ট, এ থেকে বিতে বস্তু যে মানে সরণ ঘটছে, এখানে ধরলাম বস্তুটা আমাদের সমত্বরণে চলাচল করছে, সমত্বরণে। আর এ থেকে বি মধ্যবর্তী যে ডিস্টেন্সটা, অর্থাৎ বস্তুটা যতটুকু সরণ অতিক্রমণ করছে, সেই সরণটাকে আমরা ধরলাম এস। ঠিক আছে, আর এইখান থেকে এই পর্যন্ত যাইতে যে সময়, সেই সময়টাকে ধরলাম টি। মানে এখানে কোনো কিছু না, তোমাকে জাস্ট আমি একটু বোঝালাম যে কোনটা দিয়ে কী বোঝাই, যে ইউ দিয়ে বোঝায় আদিবেগ, ভি দিয়ে শেষ বেগ, এস দিয়ে বোঝায় সরণ, টি দিয়ে সময়, আর এ দিয়ে বোঝাচ্ছে আমাদের ত্বরণ। তো আমাদের সূত্রগুলো কী ছিল, দেখো প্রথমটা আমরা এভাবে লিখতে পারি যে ত্বরণ এ ইকুয়াল কী লিখতে পারি, এ ইকুয়াল লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি, তাই না? তো এইখান থেকে একটু 1-2 লাইন ক্যালকুলেশন করলে এখান থেকে একটা জিনিস আসবে, সেটা আসবে শেষ বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এরপর আর কি দেখছিলাম আমরা, দূরত্ব যদি বের করতে চাইতাম, তো দূরত্ব বেশ কয়েকটা জিনিস, বেশ কয়েকটা উপায় বের করা যাইতো। তার ভিতরে একটা হচ্ছে, দেখো তুমি আদি বেগ জানো, শেষ বেগ জানো, আর সময়টা জানো, তাহলে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। অবশ্যই এখানে সমতরণ হওয়া লাগবে কিন্তু। ঠিক আছে, এরপরে আরেকভাবে সময়টা বের করতে পারি, সময় না দূরত্ব বের করতে পারি, সেটা কি, তোমার যদি সমতরণ, তোমার যদি জানা থাকে ত্বরণের মানটা, তাহলে এটা ইউজ করবো, প্লাস তোমাকে যদি সময়টা দেওয়া থাকে তাহলে এটা ইউজ করবা, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আরও একটা আছে, সেটা কি, সেটা ছিল এরকম, সেখানে সময়টা দেওয়া থাকে না, সময় বাদে তোমাকে সরণ দেওয়া, ত্বরণ দেওয়া। ঠিক আছে, সেই ক্ষেত্রে কী ইউজ করি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো এই পাঁচটাই তো ছিল, তাই না, রৈখিক গতিতে এই পাঁচটা দিয়েই কিন্তু আমরা সবগুলো ম্যাথ করতাম। তো এইগুলো কিন্তু সবই আমাদের জানা আছে, সব কিছু আমাদের, তাই না? তো চলো আমরা সামনে আগাই। এবার আমরা আলোচনা করব পরন্ত বস্তুর সূত্র নিয়ে। এখান থেকে আমাদের কি জানতে হবে শুরুতে, যে পরন্ত বস্তুর সূত্রগুলো কে প্রদান করেন বলো তো? এটা প্রদান করেন বিজ্ঞানী গ্যালিলিও। আর পরন্ত বস্তুর সূত্র আছে টোটাল কয়টা, 3টা। ঠিক আছে, তো চলো দেখে নিই সেই সূত্রগুলো কী কী।
পড়ন্ত বস্তুর প্রথম সূত্রটা কি বলছে, যে স্থির অবস্থান থেকে এবং একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। তার মানে জিনিসটা কি, ধরো এটা আমাদের একটা সারফেস, ঠিক আছে, ভূমি, আর তুমি একই উচ্চতা থেকে, ধরলাম এই উচ্চতাটা হচ্ছে এইচ, এখানে উচ্চতাটা হচ্ছে কি এইচ, একই উচ্চতা তুমি এখান থেকে একটা বস্তু ফেলবা, এখান থেকে একটা বস্তু ফেলবা, ধরলাম এই বস্তুর ভর m1, এই বস্তুর ভরটা m2, বস্তু যে কোনো কিছু হইতে পারে, বাট এখানে খেয়াল রাখতে হবে যে তুমি বস্তুটাকে, দুইটা বস্তুকে স্থির অবস্থান থেকে ফেলছো এবং একই উচ্চতা থেকে ফেলছো, এবং এখানে সত্যটা কি, সত্য হবে বিনা বাধায় পড়ন্ত, যে পড়ার সময় কোনো বাধা থাকবে না। দেখো পড়ার সময় মেইনলি কোন বাধাটা কাজ করে, বায়ুর বাধাটা কাজ করে, এই বায়ুর বাধার কারণে কিন্তু এক এক বস্তু এক এক সময় পড়ে। তো গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে আমাদের যখন এই বাধাটা থাকবে না, তখন একই উচ্চতা থেকে স্থির অবস্থান থেকে পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, ঠিক আছে। এটা ছিল আমাদের পড়ন্ত বস্তুর প্রথম সূত্র। এখন পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্র কি বলছে, এখানে বলা আছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এখানেও একই কথা, যে স্থির অবস্থান থেকে বস্তুটা পড়া লাগবে, বিনা বাধায় পড়া লাগবে, এবং নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। তো নির্দিষ্ট সময়ে ধরলাম প্রাপ্ত বেগটা হচ্ছে ভি, সেটা ওই সময়ের সমানুপাতিক। তার মানে কি, ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা আমাদের দ্বিতীয় সূত্র। এরপরে তৃতীয় সূত্র কি বলছে, তৃতীয় সূত্র বলছে, দেখো একই কথা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সে দূরত্ব কি ওই সময়ের বর্গের ব্যস্তানুপাতিক নাকি না, ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্বটাকে ধরলাম এইচ, সেটা ওই সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে সমানুপাতিক কি, টি স্কোয়ার। ক্লিয়ার? তো এখানে দেখো তোমার অনেক সময় এমসিকিউতে আসে যে পড়ন্ত বস্তু যে তিনটা সূত্র, সেইখানে কমন পয়েন্ট কি কি, তিনটার ক্ষেত্রে কমন পয়েন্ট কি, দেখো আমি শুরুতে লিখে দিই এখানে যে কমন পয়েন্ট দুইটা, কমন পয়েন্ট হচ্ছে দুইটা। এক হচ্ছে তোমার স্থির অবস্থান থেকে পড়া লাগবে, বস্তুগুলো কি স্থির অবস্থান থেকে পড়া লাগবে, আর দুই নম্বর কি, বিনা বাধাই পড়া লাগবে, ঠিক আছে। তিনটা সূত্রই কিন্তু এই দুইটা মেজর পয়েন্ট ছিল, এই দুইটা সত্য মানলেই তখনই আমাদের পড়ন্ত বস্তুর সূত্রগুলো অ্যাপ্লিকেবল হবে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে পড়ন্ত বস্তুর জন্য আমরা কী ধরনের সূত্র ইউজ করব, আর নিক্ষিপ্ত বস্তুর জন্য কী ধরনের সূত্র ইউজ করব। তার আগে বোঝা উচিত পড়ন্ত জিনিস কী আর নিক্ষিপ্ত জিনিস কী। পড়ন্ত জিনিস কী, এটা যদি আমাদের ভূমি হয়, তাহলে এই যে এইখান থেকে ধরো একটা জিনিস আমি ছেড়ে দিলাম, তো এটা মাটিতে এসে পড়বে, এটা হচ্ছে পড়ন্ত বস্তু, তাই না। এই বস্তুটা কি, পড়ন্ত বস্তু। আর নিক্ষিপ্ত বস্তু কি, এটা আমাদের ভূমি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি যখন কোনো কিছু উপরের দিকে ছুঁড়ে মারবা, তখন সেটা হবে নিক্ষিপ্ত। তাহলে উপর থেকে নিচে পড়া এটা আমাদের পড়ন্ত, আর নিচ থেকে উপরে ছুঁড়ে মারা এটা হচ্ছে নিক্ষিপ্ত। এগুলো আমরা বুঝি টুকটাক, তাই না। তো পড়ন্ত বস্তুর জন্য সূত্র কী হবে। আচ্ছা, একটা জিনিস সবসময় মাথায় রাখবা যে, আচ্ছা আমি আগে শুরু করি। দেখো প্রথম সূত্র কি বলতে পারি আমরা, পড়ন্ত বস্তুর জন্য প্রথম সূত্র কি বলতে পারি, আমরা রৈখিক গতির জন্য পড়ছিলাম না, যে একটু সাইডে লিখি, রৈখিক গতির জন্য পড়ছিলাম ভি ইকুয়াল কী পড়ছিলাম, ইউ প্লাস এটি পড়ছিলাম, তাই না। এখন এইটা পড়ন্ত বস্তুর জন্য কীভাবে কাজ করতে পারে, দেখো তুমি যখন এই বস্তুটা এখান থেকে ছুঁড়ছিলে, তখন অবশ্যই একটা আদিবেগ থাকবে, বস্তুটা যখন নিচে এসে পড়বে তখন অবশ্যই তার একটা শেষ বেগ থাকবে। তাহলে বেগের ডিরেকশন কোন দিকে, দেখো সবসময় নিচের দিকে থাকছে, তাই না। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগের ডিরেকশনটা নিচের দিকে। এরপর তুমি যখন বস্তুটা ছেড়ে দিচ্ছ, তখন একটা ত্বরণ কাজ করছে, তুমি কিন্তু ত্বরণ দাওনি, বাট একটা ত্বরণ কাজ করছে। সেই ত্বরণটা কি এই ক্ষেত্রে, সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। সেটা কোন দিকে কাজ করে, অভিকর্ষ ত্বরণ সর্বদা নিচের দিকে কাজ করে। তাহলে দেখো তোমার আদি বেগ, শেষ বেগ, ওইগুলো নিচের দিকে, তোমার ত্বরণের যে দিক সেটাও নিচের দিকে, আর সময়ের তো কোনো দিক নাই। তো
তাহলে সবগুলোর দিকে কিন্তু নিচের দিকে। তো আমি পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের দিকটাকে পজিটিভ ধরলাম, তাহলে যতগুলো জিনিস নিচের দিকে আসবে সবগুলো পজিটিভ, যেটা বিপরীত দিকে যাবে সেটাকে আমি নেগেটিভ ধরবো। তো সূত্র ছিল ভি ইকুয়াল ইউ প্লাস এটি রৈখিক গতির জন্য। তো এটাকে পরন্ত গতির জন্য কি, পরন্ত গতির ক্ষেত্রে ভি ভি এর মতো থাকবে, ইউটাকে আমরা ইউ বলবো, প্লাসকে প্লাস রাখলাম। এখন যেটা আমাদের রৈখিকে ছিল এ, পরন্তর ক্ষেত্রে সেটা কি হবে জি। এখন জিটাও নিচের দিকে, আর আমি নিচের দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে কিন্তু পজিটিভ জি, আর টি তো অলওয়েজ পজিটিভ। তাহলে এটা আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে। এরপরে আমরা রৈখিকে কী দেখছিলাম, রৈখিকে দেখছিলাম যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা দেখছিলাম না। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কী হবে, এস এস বলতে বোঝায় অতিক্রান্ত দূরত্ব। দেখো বস্তুরা পড়ছে কোথা থেকে, বস্তুরা পড়ছে এই যে এই অবস্থান থেকে, ধরলাম বস্তুর নিচে এসে পড়বে, তাহলে বস্তুর আদি অবস্থান ছিল এইখানে, শেষ অবস্থান এইখানে, তাহলে সরণটা কোন দিকে, সরণের দিকও কিন্তু উপর থেকে নিচের দিকে, আর এই সরণটাকে আমি ধরলাম হচ্ছে এইচ, উচ্চতা দিয়ে প্রকাশ করলাম। তো এটার দিকটাও কিন্তু উপর থেকে নিচের দিকে, আদি অবস্থান শেষ অবস্থান তুমি দেখো কোন দিকে যায়, তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের সরণটাও নিচের দিকে ঘটছে, তাহলে এটাকে আমি পজিটিভ সাইন ধরলাম, ইকুয়াল ইউটি, ইউ তো আমাদের পজিটিভ তাই না, টি অলওয়েজ পজিটিভ, প্লাস হাফ এ বলতে আমাদের এখানে জি, এটাও পজিটিভ, ইন্টু টি স্কোয়ার। পরন্ত বস্তুর ক্ষেত্রে আসলে তোমার কোনো পার্থক্য নাই, তোমাদের রৈখিকে যেভাবে পড়ছিলাম পরন্তর ক্ষেত্রেও চিহ্নগুলো একইভাবেই হবে। 3 নম্বরে কী পড়ছি আমরা, 3 নম্বরে কী থাকবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, তাই না, এটা ছিল। তো ভি বলতে কি এখানে ভি বলতে আমাদের ভি আছে, ইউ বলতে ইউএ আছে, প্লাস 2a, তাহলে পরন্তর ক্ষেত্রে সেটা আমাদের অভিকর্ষ ত্বরণ জি, যেটা আমাদের রৈখিকে এস, পরন্তর ক্ষেত্রে সেটা আমাদের এইচ, সবগুলোর চিহ্নই পজিটিভ। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এই তিনটাই মূলত আমাদের বেসিক সূত্র, এই বাকিগুলো এইখান থেকে আসে, এই দিক সেদিক করলে এখান থেকে বাকিগুলোর মান আমরা পেয়ে যাই। তো এখন দেখি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে জিনিসগুলো কেমন হবে, এটা দিয়ে নিক্ষিপ্ত এবার বোঝাচ্ছি। নিক্ষিপ্ত দেখো, তুমি যখন নিচ থেকে উপরে ছুড়বা তাই না, তাহলে তোমার এইখানে তুমি যখন ছুটছো তখন একটা বেগ থাকবে, সেটাকে বলি আমরা আদি বেগ। তুমি যখন ছুড়ে মারছো বস্তুটা কোন দিকে যাবে, উপরের দিকে, তাহলে তোমার বেগের দিকটা হবে উপরের দিকে। তুমি যখন নিচ থেকে উপরের দিকে ছুড়ে মারবা তখন কি সরণটা কোন দিকে হবে, নিচ থেকে উপরের দিকেই হবে, তাহলে সরণের দিকটা উপরের দিকে। তুমি যখন নিচ থেকে উপরে ছুড়ে মারবা তখন বলো তো অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করবে, উপরের দিকে, তাই না? না, অভিকর্ষ ত্বরণ তো কখনো উপরের দিকে কাজ করে না। তুমি যেভাবে বস্তুটা ছুড়ো না কেন বা যেভাবে তুমি যা কিছু করো না কেন, অভিকর্ষ ত্বরণ জি এটা সর্বদা নিচের দিকে কাজ করে। তাহলে দেখো এবার কিন্তু জিনিসটা একটু চেঞ্জ হয়ে গেল, সবগুলো উপরের দিকে, শুধু অভিকর্ষ ত্বরণটা নিচের দিকে। তো এইভাবে আমরা এই সূত্রগুলোকে সাজাই। আমাদের এখানে ভি এর মতো আছে, ইউ এর মতো আছে, প্লাস দেখো এখানে যেটা প্লাস জি ছিল এখানে কি আর প্লাস জি হবে, আমি এবার কিন্তু উপরের দিকটাকে পজিটিভ ধরছি, ঠিক আছে। আমি একটু লিখে দিই যে এখানে উপরের দিকটাকে আমি পজিটিভ ধরলাম, আর এখানে সবগুলো যেহেতু নিচের দিকে কাজ করছিল তাই নিচের দিকটাকে আমি পজিটিভ ধরছিলাম। তোমার ইচ্ছা, তুমি এখানে উপরের দিকটাকে পজিটিভ ধরতে পারো, তখন নিচের দিকটাকে নেগেটিভ ধরবা, তখন দেখবা সবগুলোর মানই নেগেটিভ আসছে। আর এখন সবগুলোর নেগেটিভ আসলে সবগুলোর থেকে তুমি যদি নেগেটিভ সাইনটা কমান নাও তো আলটিমেটলি সেখান থেকে তুমি পজিটিভ রেজাল্টই পাবা। এইখানেও তাই, আমি উপরের দিক থেকে পজিটিভ ধরছি, ঠিক আছে। তুমি যদি মনে করো তুমি নিচের দিক থেকে পজিটিভ ধরবা তো ধরতে পারো, তোমার দেখবা যে সর্বশেষ গিয়ে তুমি যখন নেগেটিভ সাইনটা কমান নেবা তোমার সেই আমার যে রেজাল্ট আসছে তোমার একই রেজাল্টই আসবে। আমি এখানে উপরের দিক থেকে পজিটিভ ধরলাম, ঠিক আছে। তো আমাদের ইউ উপরের দিকে, ওটা পজিটিভ, প্লাস জিটি। এখন জি, আমাদের জি কে আর উপরের দিকে, জি কিন্তু নিচের দিকে, তাহলে জি কিন্তু হবে মাইনাস, আর টি তো সর্বদা আমাদের প্লাস। তাহলে এখান থেকে মূলত কী পেলাম আমরা, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি পেলাম, তাই না? আচ্ছা, এরপরে 2 নম্বর দেখো, এইচ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এইচের সরণ কোন দিকে, এইচের সরণ উপরের দিকে। আমি কিন্তু এটা দেখে বলছি, তুমি চাইলে এইটা দেখেই হিসাব করতে পারো, এইটা দেখেই তুমি পরন্ত বস্তু হিসাব করতে পারো, এটা দেখেই তুমি নিক্ষিপ্ত বস্তুগুলো হিসাব করতে পারো। তো এইচটা উপরের দিকে আমাদের পজিটিভ, ইউটা উপরের দিকটাকে আমাদের পজিটিভ, প্লাস হাফ এ বলতে আমাদের জি। এখন জিটার উপরের দিকে না, জি হচ্ছে নিচের দিকে, তাহলে উপরের দিক পজিটিভ হলে নিচের দিকটা আমাদের হবে নেগেটিভ, তাহলে মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। তো
তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এইচ ইকুয়াল ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো আমাদের কিন্তু সূত্র মুখস্থ করা লাগছে না, আমরা কিন্তু এইগুলো ছোটোবেলায় মুখস্থ করতাম, মাইনাস প্লাস এগুলো মুখস্থ করতাম, বাট মুখস্থ না করে কিন্তু আমরা খুব সহজে জিনিসগুলো বুঝতে পারছি এখন। তো এইভাবেই করবো পরীক্ষার হলে, তাহলে তোমার আর ভুলে যাওয়ার চান্স থাকবে না। আচ্ছা, এরপরে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। তো ভি তো আমাদের ভি এর মতো আছে, ইউ এর মতো আছে, তো সবগুলো উপরে পজিটিভ, নিচে থাকলে সমস্যা ছিল না, যেহেতু স্কোয়ার তো আমাদের ভিতরে নেগেটিভ থাকলে ওই স্কোয়ারের ফলে সেটা পজিটিভ হয়ে যেত। আচ্ছা, প্লাস 2as, এ আমাদের হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, সেটা নিচের দিকে, তাহলে কি মাইনাস জি এটা, ইন্টু এস বলতে সরণ, সরণ কি উপরের দিকে, তাহলে পজিটিভ। তাহলে এখান থেকে কী পেলাম আমরা, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2 জিএইচ। তো এই তিনটা সূত্রই, এই সাইড থেকে তিনটা আর এই সাইডে তিনটা, দেখো আমি একটু মার্ক করে দেই, এই যে এই একটা, এর সাইডে কোনটা, এর সাইডে এইটা, পরন্ত বস্তুর ক্ষেত্রে এইটা, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইটা, পরন্ত বস্তুর জন্য এইটা আর কি নিক্ষিপ্ত বস্তুর জন্য এইটা। তো সূত্রগুলো মুখস্থ না করেই এইভাবে বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবে খুব সহজে মাথায় থাকবে। তো কারো যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে তো অবশ্যই লিখবা, আর চেষ্টা করবা যে ভিডিওটা আর একটু পিছন থেকে দেখা শুরু করা, ঠিক আছে? মানে একবার বুঝতে না পারলে আরেকবার দেখো, সমস্যা নাই তো। আচ্ছা, এখন আমরা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। আমাদের যতগুলো বেসিক দেখার কথা রৈখিক গতি থেকে সবগুলো আমরা দেখে ফেলছি। এখন আমরা ম্যাথ করতে করতে আরও অনেক কিছু ক্লিয়ার হবে আমাদের, বাট যতগুলো থিওরি বোঝানোর দরকার ছিল সবই বোঝাই ফেলছি। তো চলো ছোটো ম্যাথ দিয়ে শুরু করছি আমরা শুরুতে, ঠিক আছে? এখানে বলছে যে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এখন তোমাদের আমি সহজ একটা উপায় বলে দিই, তোমরা এই ম্যাথগুলো যখন করবা তখন শুরুতে একটা নিজের বোঝার মতো একটা গ্রাফ মতো আঁকাই নিবা। গ্রাফ বলতে আমি মূলত চিত্রের কথা বলছি, যে ছোটোখাটো একটা চিত্র আঁকাই নিবা, সেই চিত্রের ভিতরে ডেটাগুলো সব ইনপুট দেওয়ার চেষ্টা করবা। তার মানে তোমার জিনিসগুলো মাথার ভিতরে আছে, তুমি যখন এই খাতায় এঁকে ডেটাগুলোকে ইনপুট দিবা খাতায়, তখন জিনিসগুলো খাতা কলমে হয়ে গেল, তখন তোমার বুঝতে সুবিধা হবে যে আমি কোন সূত্রটা ইউজ করব এখন। তো শুরুতে দেখো বলছে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে একটি বস্তু প্রথম সেকেন্ডে 3 মিটার দূরত্ব অতিক্রম করে। তো আমি ধরলাম যে এখানে বস্তু ছিল স্থির অবস্থান, তাই না? তাহলে স্থির অবস্থানের আদিবেগ কত, ইউ ইকুয়াল 0। এখান থেকে যাত্রা শুরু করে একটা বস্তু কী করছে, প্রথম সেকেন্ডে 3 মিটার দূরত্ব গেছে। তো ধরলাম এটা এ পয়েন্ট, প্রথম সেকেন্ডে ধরলাম বি পয়েন্টে যাবে, তাহলে সময় কত, 1 সেকেন্ড। প্রথম সেকেন্ড কতটুকু দূরত্ব গেছে, 3 মিটার, তাহলে দূরত্ব কত, এস ইকুয়াল 3 মিটার। প্রশ্নটা বলছে দেখো যে পরবর্তী 2 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। পরবর্তী 2 অর্থাৎ বি থেকে কতটুকু, আরও 2 মিটার, ধরলাম সি পয়েন্টে যাবে, হ্যাঁ, তাহলে পরবর্তী 2 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। এখন এখানে সময়টা কত এটা বের করতে বলছে, অর্থাৎ বি থেকে সিতে যেতে কতটুকু সময় লাগবে। দেখো এখানে কিন্তু টি 2টা চলে আসছে, এস 2টা চলে আসছে, তাই না? তো আমরা কি বলতে পারি, এটা হচ্ছে প্রথম ঘটনা, এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। তাহলে আমরা এটাকে ধরলাম T1, এটাকে ধরলাম S1, এটাকে ধরতে পারি T2, এটাকে ধরতে পারি S2, ঠিক আছে? তো আমাদের একটা জিনিস এখানে, যে এখানে যেহেতু আমাদের ত্বরণের কথা কোনো কিছু বলা নেই, তা আমরা ধরে নিলাম যে জিনিসটা সমত্বরণে যাচ্ছে, কারণ এখানে তুমি সমত্বরণ মানে যদি না ধরো তাহলে এই অঙ্কটা করার আর কোনো ওয়ে নাই। সুতরাং এখানে আমরা ধরে নিলাম যে এ থেকে বি বলো, বি থেকে সি বলো, এই পুরো ঘটনাটা জুড়ে আমাদের ত্বরণটা ধ্রুবক, সেটা কি, সেটা হচ্ছে এ ত্বরণ। তাহলে এ ত্বরণে বস্তুটা মূলত যাত্রা শুরু করে শেষ পর্যন্ত এ ত্বরণই আছে। তো আমরা দেখো আগেই বলছি এটা হচ্ছে প্রথম ঘটনা এ থেকে বি, আর দ্বিতীয় ঘটনা বি থেকে সি। তো আমরা প্রথম ঘটনা নিয়ে কাজ করব, অর্থাৎ এ থেকে বি নিয়ে কাজ করব শুরুতে। এখান থেকে কী বের করবো আমরা, এখান থেকে ত্বরণের মানটা বের করব। তো আমাদের এখানে কী দেওয়া ছিল, এস দেওয়া, টি দেওয়া, ইউ দেওয়া। তো এখান থেকে আমরা রৈখিকের কোন সূত্রটা মনে পড়ছে আমাদের, এটা মনে পড়ছে না, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মনে আছে তো? তো এস বলতে কি, এর ক্ষেত্রে এস বলতে S1, টি বলতে T1, ঠিক আছে? আর এ তো আমাদের এ ছিল। এখন মানগুলো বসাও এখানে,
S1 কত 2 মিটার নাকি? আচ্ছা S1 2 মিটার না, S1 তো 3 মিটার, তাহলে S1 আমাদের 3 মিটার। ইউ তো 0, তার মানে এটা 0 আসবে, প্লাস হাফ এ টি স্কোয়ার, টি কত 1 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের এর ভ্যালু কত আসছে, ক্যালকুলেশন করো। এর ভ্যালু আসবে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপরে এটা এ পর্যন্ত সবাই পারে। এরপরে সবাই একটা কমন ভুল করে, তারপরে কি করে সবাই এবার বিসি পয়েন্ট নিয়ে কাজ করে, অর্থাৎ বিসি। এখানে কি বের করবে, ও তো লাগবে হচ্ছে সময়, দূরত্ব জানে, তাই না? তো আবার ওই সেম সূত্রটা ইউজ করে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, টি বলতে T2, এস বলতে S2 ধরে আগাইতে যায় অনেকে। ঠিক আছে, তো এস কত, S2 কত, S2 আমাদের 2 মিটার, ইউ তো 0, তাহলে এটা 0 আসবে, প্লাস হাফ এ তো আমাদের 6 বের করলাম আমরা, ইন্টু T2-র মানটা আমরা বের করবো এখান থেকে, তাই না? তাহলে এখান থেকে T2-র একটা মান আসবে, এত সেকেন্ড কিছু একটা আসবে। তো বলো এই প্রসেসটা কি ঠিক আছে আমাদের, নাকি এটা ভুল? এটা কিন্তু অবশ্যই ভুল, কিন্তু আমাদের এটা ভুল। কি ভুল? দেখো তুমি S2 অর্থাৎ তুমি কিন্তু এই যে এই পয়েন্টটা নিয়ে কাজ করছো, এই ডিস্টেন্সটা নিয়ে কাজ করছো, কিন্তু ভুলটা কোথায়? তুমি যখন এই যে ইউ এর মানটা ধরছো, তুমি যে ইউ এর মানটা 0 ধরছো, এটা কিসের হিসেবে ধরছো? ইউ বলতে তুমি যখন বিসি নিয়ে কাজ করবে তখন তোমার কোন পয়েন্টের ইউ বলতে কী বোঝাবে? এই পয়েন্টের বেগ বোঝাবে না ইউ? তুমি যখন বিসি নিয়ে কাজ করবা, তো তুমি কি আমাদের এই পয়েন্টের ইউ কি হচ্ছে 0? না, 0 ছিল আমাদের এ পয়েন্টের ইউ। তো আমাদের এ থেকে বস্তু তো বিতে আসছে, বিতে সেটা একটা বেগ প্রাপ্ত হয়েছে, তাই না? এখন বি পয়েন্টের বেগ তো আর 0 হবে না। তো এ বির ক্ষেত্রে আমাদের যেটা সেই বেগ ছিল, বিসি এর ক্ষেত্রে সেটা আমাদের আদি বেগ। তো আমরা কিন্তু সেই বেগটা কিন্তু বের না করে ম্যাথ করা শুরু করছিলাম, তো সেই জন্যই কিন্তু ভুল। তুমি যদি এই পয়েন্টের বেগটা বের করে ফেলতে, কোন সূত্র দিয়ে বের করতাম? ভি ইকুয়াল ইউ প্লাস এটি দিয়ে বের করতাম। অর্থাৎ এ বি এর ক্ষেত্রে যেটা আমাদের শেষ বেগ, বিসি এর ক্ষেত্রে সেটা আমাদের আদি বেগ। তো এ বি এর ক্ষেত্রে শেষ বেগের মানটা বের করে ওইটাকেই আমরা বিসি এর আদি বেগ ধরে এই ম্যাথটা করতে পারতাম, তাহলে ভুল হইতো না। তো দেখো তার থেকে সহজভাবে করি আমি। এখন আমি যেই নিয়মে করবো এটা তুমি সব জায়গায় ইউজ করবা, যে কোনো ম্যাথের ক্ষেত্রে, তাহলে জিনিসটা অনেক ইজি হবে। আমি এ বি দিয়ে করলাম, মানে এ বি দিয়ে করলাম, এবার আমি করব এসি দিয়ে, মানে আমি আমার স্টার্টিং যে পয়েন্টটা সেটাকে আমি নির্দিষ্ট রাখছি, রেখে বাকিগুলো একবার বি নিচ্ছি একবার সি নিচ্ছি, তাই না? তো স্টার্টিং পয়েন্টটা নির্দিষ্ট করে নেওয়ার কারণ কি? কারণ আমি এই পয়েন্টটা আমি বেগটা জানি, আদি বেগ 0, সেজন্য আমি এই পয়েন্টটাকে সবসময় স্থির রাখছি। তাহলে এখন আমি ইউজ করতে পারি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বলো তো এখানে এস বলতে কোনটা? এসি যেহেতু নিচ্ছি, তাহলে এস বলতে কিন্তু এ থেকে সি পর্যন্ত যেটা সেটা। ইউ কোনটা? এ পয়েন্টের আদিবেগ। টি বলতে কোনটা? টি বলতে এ থেকে সি পর্যন্ত যত সময় অতিক্রম হবে সেই সময়টা। তার মানে এখানে টি কত? টি বলতে T1 প্লাস T2, তাই না? তো সাইডে লিখে নেই, টি বলতে কিন্তু T1 প্লাস T2 বোঝাচ্ছে। কত? T1 1 সেকেন্ড, T2 আমরা জানি না, বের করব। আচ্ছা, এস বলতে কোনটা বোঝাচ্ছে? এস বলতে কিন্তু আমাদের S1 প্লাস S2 বোঝাচ্ছে। তো S1 S2 কত? 3 যোগ 2 মানে 5 মিটার। আচ্ছা, ত্বরণ তো আমাদের ফিক্সড, তো এখন মানগুলো বসাই। এস আমাদের হচ্ছে 5 মিটার, ইউ এখন আদিবেগ ঠিক আছে 0 ধরতে পারি, প্লাস হাফ, ত্বরণ হচ্ছে 6, আর সময় আমরা বের করব। তাহলে এটা ক্যালকুলেশন করলে সময় কত আসে? এখান থেকে সময় আসার কথা 1.29 সেকেন্ড। 1.29 সেকেন্ড। এখন বলো এই সময়টা কোন সময়? এই সময়টা হচ্ছে এ থেকে সি পর্যন্ত যাইতে যে সময়, তাই না? মানে একটা, তার মানে কি T1 প্লাস T2, টিটা মানে হচ্ছে T1 প্লাস T2, যেটা আমাদের 1.29। এখন দেখো T1 তো আমরা অলরেডি জানি 1 সেকেন্ড, তাহলে T2 কত বেরোবে? T1 যদি আমরা 1 সেকেন্ড বসাই, T2 কত বেরোবে? 1.29 মাইনাস 1, অর্থাৎ 0.29 সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। তুমি এই প্রসেসে সবগুলো ম্যাথ করবা, যে স্টার্টিং পয়েন্টটা ফিক্সড রাখবা। ফিক্সড রাখলে এই ম্যাথগুলো আমাদের খুব ইজিলি সলভ হয়ে যায়। ঠিক আছে, তো চলো এর পরের ম্যাথ আমরা একই প্রসেসে করি। এখানে বলছে একটি বস্তু প্রথম 2 সেকেন্ডে
2 সেকেন্ড। প্রথম 2 সেকেন্ডে 40 মিটার এবং পরবর্তী 4 সেকেন্ডে 180 মিটার অতিক্রম করলো। ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এর পরের 1 সেকেন্ডে কত পথ অতিক্রম করবে। একইভাবে দেখো এখন কিন্তু আর স্থির অবস্থা বলা নাই, বলা আছে আগের ম্যাথে কিন্তু স্থির অবস্থা বলছিল যে স্থির অবস্থান। তাহলে এবার কিন্তু আদিবেগের কথা কোনো কিছু বলা নেই, তাহলে কিন্তু এবার জিরো ধরতে পারবো না। আমি আদিবেগটাকে ইউ রেখে দিলাম, আদি পয়েন্টটাকে ধরলাম এ পয়েন্ট। তাহলে এখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করছে প্রথম 2 সেকেন্ডে, অর্থাৎ t1 ইকুয়াল 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে 40 মিটার। তাহলে s1 ইকুয়াল 40 মিটার পথ অতিক্রম করলো, করে বি পয়েন্টে আসলো। বলছে পরবর্তী 4 সেকেন্ডে কী করছে, পরবর্তী 4 সেকেন্ডে 180 মিটার অতিক্রম করলো। তাহলে বি থেকে সি আর একটা পয়েন্ট নিলাম, এটা কত, পরবর্তী 4 সেকেন্ড অতিক্রান্ত পথ কত, s2 ইকুয়াল 180 মিটার অতিক্রম করলো। বলছে ত্বরণ অপরিবর্তিত থাকলে বস্তুটি এর পরের 1 সেকেন্ডে কত পথ যাবে। তাহলে সি কিন্তু আমাদের শেষ পথ না, এরপরে আবার যাবে বস্তুটা, ঠিক আছে। তো সিটাকে আমি একটা ভালোভাবে লিখি, যে সিটা এখানে লিখলাম। তো এর পরবর্তী পরের 1 সেকেন্ড, তাহলে এটা ধরলাম t3 যাবে 1 সেকেন্ড, গিয়ে ধরলাম এটা হচ্ছে ডি পয়েন্ট। তো কত পথ অতিক্রম করবে, অর্থাৎ আমাদের s3 এই পথটা আমাদের বলে দেওয়া নেই, এটা আমাদের বের করতে হবে। অর্থাৎ সি থেকে ডি এর যে ডিস্টেন্সটা এটা আমাদের বের করতে হবে। তো আগের মতোই আমরা প্রথমে এবি নিয়ে কাজ করব, অর্থাৎ প্রথম ঘটনা দেখি আমাদের এস জানা, টি জানা, ইউ এর মান জানি না, বাট ইউ আছে এমন কিছু একটা, তাই না। যেহেতু এস আর টি জানা, তাহলে আমরা সূত্র ইউজ করতে পারি s1 ইকুয়াল ut1 প্লাস হাফ at1 স্কোয়ার, তাই না। s ইকুয়াল ut প্লাস হাফ at স্কোয়ার, যেখানে আমাদের এস কত 40। ইউ কিন্তু এবার আর জানি না, এবার কিন্তু ধাপ করে 0 বসায় দিও না, ইউ কিন্তু জানি না, বাট টি জানি। তাহলে টি এর মান 2 আর ইউ এর মতো রাখলাম, প্লাস হাফ, এও তো জানি না, ত্বরণটা কিন্তু আমরা জানি না, এটা একটু লিখে নিও যে ত্বরণটা কিন্তু আমরা জানি না। তাহলে হাফ এ, t1 হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার। তো দেখো এখান থেকে তোমার ইউ আর এ দুইটা হচ্ছে কি অজানা বা দুইটা ভেরিয়েবল। তাহলে এখান থেকে জিনিসটা এরকম আসবে যে ইউ প্লাস এ ইকুয়াল 20, কাটাকাটি করলে এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন। এরপরের স্টেপে কী করব, আমি স্টার্টিং পয়েন্টটাকে ফিক্স রাখবো। তাহলে আগে করলাম এবি, এবার করব এসি, আর এসি পয়েন্ট নিয়ে কাজ করব। একই সূত্র লিখলাম এস ইকুয়াল ইউ2 প্লাস হাফ at স্কোয়ার। এস বলতে কত, এস বলতে যে এ থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্সটা সেটা। তো এ থেকে সি ডিস্টেন্স কত, 40 আর 180, 220 হয় টোটাল। তাহলে 220। ইউ কত, ইউ তো আমাদের এই ইউটা আছে ইউ, আর টি কত, দেখো এ থেকে সি পর্যন্ত টি কত। এগুলো তোমরা বুঝতে পারছো কি না, না বুঝলে একটু বললো, ঠিক আছে, কমেন্টে। যে টি হচ্ছে আমাদের দুইটা মিলায় না, তাহলে টি কত 6 ইউ প্লাস হাফ এ ইন্টু 6 স্কোয়ার। তাহলে এটাকে ইয়ে করলে কী আসবে, 3 ইউ প্লাস 9 এ ইকুয়াল 110। এখানে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে ধরলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে কি 1 নম্বর ইকুয়েশন পেলাম, 2 নম্বর ইকুয়েশন পেলাম। আমাদের অজানা ছিল 2টা, তাহলে আমাদের যদি 1 আর 2 সলভ করি, তাহলে আমরা ইউ এর মান পেয়ে যাব, এ এর মানও পেয়ে যাব। তো এটা তোমরা একটু কষ্ট করে নিও, অপনয়ন করো কি প্রতিস্থাপন করো নাকি সরাসরি ক্যালকুলেটর দিয়ে করো, তোমার ইচ্ছা। তো এখান থেকে ইউ এর মান আসবে 11.67 মিটার পার সেকেন্ড, আর এ এর মান আসবে 8.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কিন্তু আমি হচ্ছে ইউ আর এ পেয়ে গেলাম। তাহলে এবার কোন পয়েন্ট নিয়ে কাজ করব, আগে বলছি স্টার্টিংটা আমাদের সেম থাকবে। তাহলে এ পয়েন্ট থাকবে, এর সাথে বি এর কাজ শেষ এবি, এর সাথে সি এর কাজ এসি শেষ। এবার এর সাথে ডি এর কাজটা করব আমি, এডি নিয়ে কাজ করব। তো বসাই এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো দেখো এস এর মানটা আমি জানি না, মানে এস বলতে এ থেকে সি পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা তো আমি জানি না। এইটুকু যদি জানতাম তাহলে তো বের করতেই পারতাম। তো আমি এস টেসের মতো রেখে দিলাম, আমার উদ্দেশ্য আমাদের এস বের করা। ইউ কত, ইউ এখন হচ্ছে 11.67। টি কত বলো তো, এই যে এ থেকে দিতে যেতে টি কত খরচ হয়েছে 2 সেকেন্ড,
4 সেকেন্ড আর এটুকু হচ্ছে 1 সেকেন্ড, টোটাল কত 7 সেকেন্ড না? তাহলে 7 প্লাস হাফ, এর ভ্যালু বের করলাম 8.33 আর টি স্কোয়ার তো 7। তাহলে এখান থেকে ডিস্টেন্স কত আসলো আমাদের? এস ইকুয়াল 285.775 এত মিটার আসবে। তো এই এস বলতে কোন এস ছিল? এস বলতেছিল দেখো এ থেকে ডি পর্যন্ত, অর্থাৎ S1 প্লাস S2 প্লাস S3, সেইটা ইকুয়াল এটা ছিল। তাহলে এস ইকুয়াল লিখতে পারি S1 প্লাস S2 প্লাস S3, এইটা ইকুয়ালই আমাদের হচ্ছে এই ভ্যালুটা, তাই না? এটা ইকুয়ালি 285.775। তাহলে এখান থেকে আমাদের দেখো S1ও জানা আছে, S2ও জানা আছে, তাহলে এখান থেকে S3টা কত বেরোবে? মান বসালেই বেরোয় যাবে। এটা বেরোবে তোমার 65.775 মিটার। তো এটা আমাদের অ্যান্সার। দেখো প্রসেসটা তোমাদের মনে হতে পারে যে কয়েকটা ধাপ, বাট দেখো প্রসেসগুলো সহজ ছিল, তাই না? ধাপগুলো কিন্তু সহজ ছিল। তো এই নিয়মে তুমি যে কোনো ম্যাথ সহজে করতে পারবা। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখি আমরা। এর পরের ম্যাথ বলছে যে একটি লক্ষ্যবস্তুতে গুলি ছোড়া হলো। আচ্ছা, গুলি ছুটতেই পারে। এখন এত মিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়, গুলি আর কত দূর যাবে? তো এখানেও আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন লাগবে। আমি একটা গাছের মতো চিন্তা করলাম, ঠিক আছে? এভাবে চিন্তা করলে জিনিসটা সুবিধা হয়, যে এটা একটা গাছ, গাছের মানে বড় যে গাছটা, বড় ধরনের যে গাছগুলো থাকে না ওইগুলো। তো আমি যখন গুলি ছুড়ছি, তো গুলিটা ধরো যে গাছে ভেদ করবে যখন, তখন ওর বেগটাকে ধরলাম হচ্ছে আদি বেগ ইউ। গুলির অবশ্যই একটা ত্বরণ থাকবে, এর ত্বরণটাকে ধরলাম এ। এখানে কিন্তু গুলির ত্বরণ বলতে এখানে ত্বরণ মন্দনও হতে পারে, মন্দন হবে এটা আমরা বুঝতে পারছি, বাট আমি ত্বরণ দিয়েই রিপ্রেজেন্ট করছি জিনিসটাকে। এখন ত্বরণের মান যদি নেগেটিভ বেরোয় তাহলে তো অবশ্যই সেটা মন্দন। যাই হোক, এখান থেকে গুলির একটা আদি বেগ থাকবে, একটা শেষ বেগ থাকবে, শেষ বেগ না, একটা তোমার ত্বরণ থাকবে। এখন সেই ত্বরণে গুলিটা কি ভেতরে যাবে, তো যত ভেতরে যাবে তত কি আস্তে আস্তে বেগটা কমে যাবে না? তো কমতে কমতে ধরলাম এই যে এই পয়েন্টে যখন আসবে তখন এই যে এত মিটার ভেদ করার পর গুলির বেগ অর্ধেক হয়ে যায়। তো আমরা ধরলাম এটাকে হচ্ছে S1, যেটা কত 0.05 মিটার। তো এত মিটার ভেদ করার পর এখানে এসে গুলির বেগটা অর্ধেক হয়ে যাবে। তাহলে শেষ বেগটা কত হবে? আদি বেগ যদি ইউ হয় তাহলে শেষ বেগ হবে U/2, অর্ধেক। এটা আমাদের হচ্ছে প্রথম ঘটনা, ফার্স্ট কেস। এখন সেকেন্ড কেসে কি বলছে যে গুলি আর কত দূর যাবে। দেখো এখানে সে তো গুলি থেমে যায়নি, বেগ অর্ধেক হয়ে গেছে, তো আরও তো বেগ আছে, তাই না? অর্ধেক বেগ, তো সেই বেগে আরও কিছু দূর যাবে। ধরলাম সেই বেগে গুলিটা এখান থেকে যে এখানে গিয়ে থেমে গেল, তাহলে এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে S2। তো এটা মানটা আমাদের বের করতে হবে। এখানে এসে থেমে যাওয়া মানে কি? এখানকার বেগটা, এখানে শেষ বেগটাকে ধরলাম V2 0 হয়ে যাবে থেমে যাওয়া মানে, আর এখানকার বেগটাকে ধরলাম V1, ঠিক আছে? এখানকার আদি বেগটাকে ধরলাম U1। তো এখানে একইভাবে আমরা প্রথম কেসটা নিয়ে কাজ করব শুরুতে, ফার্স্ট কেস। সূত্র কি আমাদের? এখন কোন সূত্র ইউজ করবো আমরা? এখন কি সময়ের কথা কোথাও বলা আছে? বলা নাই কিন্তু, তাহলে কিন্তু S ইকুয়াল UT প্লাস হাফ AT স্কোয়ার, এই সূত্র আর হচ্ছে না। তো কোন সূত্র দিয়ে করব? এটা দিয়ে করব, যে V স্কোয়ার ইকুয়াল U স্কোয়ার প্লাস 2AS। দেখো আমি কিন্তু প্লাস দিয়ে করছি, কারণ আমি ধরে নিচ্ছি যে এটা ত্বরণ। এখন এর মান যদি নেগেটিভ বেরোয় তাহলে বুঝে নেবো এটা ত্বরণ ছিল না, এটা ছিল মন্দন। যাই হোক, যেহেতু প্রথম কেস তাহলে এটা V1, এটা ধরলাম U1, এটা S1। তো V1 কত? V1 বলতে U1/2, তাই না? সেটা স্কোয়ার, এটা U1, এটা হচ্ছে U1 স্কোয়ার প্লাস 2A। এসের ভ্যালু কত? এসের ভ্যালু দেওয়া 0.05। তাহলে এখান থেকে কি আসবে আমাদের? তুমি এটাকে যখন বর্গ করে দিবা, বর্গ করে ক্যালকুলেশন করলে জিনিসটা এরকম আসবে যে -3U²/4 ইকুয়াল 0.1A। তাই তো আসে যে এই যে এটা সেটা নিয়ে আসলে এটা U1। তাহলে এখান থেকে A ইকুয়াল কি বলতে পারি আমরা? A ইকুয়াল বলতে পারি -7.5 U1 স্কোয়ার। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এবার আমরা কোনটা নিয়ে কাজ করব? এবার আমরা সেকেন্ড কেস নিয়ে কাজ করব। সেকেন্ড কেস, তো সেকেন্ড কেসের ক্ষেত্রে একই সূত্র ইউজ করব আমরা, বাট এবার V2 স্কোয়ার ইকুয়াল U2 স্কোয়ার প্লাস 2A S2।
v2 কত, অর্থাৎ দ্বিতীয় ঘটনার শেষ বেগ কত, 0। দ্বিতীয় ঘটনার আদিবেগ কত, দ্বিতীয় ঘটনার আদিবেগ কি এটা না, তাহলে প্রথম ঘটনা যেটা শেষ বেগ, দ্বিতীয় ঘটনার ক্ষেত্রে সেটাই আদিবেগ, যেটা আমাদের কত u1/2। তাহলে u1/2 প্লাস 2 ইন্টু এর ভ্যালু এখন একটা বের করছি আমরা, এর ভ্যালু 7.5 u² বের করছিলাম, আর s2 আমাদের বের করতে হবে। তো দেখো এটা ক্যালকুলেশন করলে এরকম আসবে যে 15 u² s ইকুয়াল u²/4। তো উভয় সাইড থেকে u² কাটাকাটি যাবে আলটিমেটলি। তো s ইকুয়াল কত আসবে, এই যে 15টা এখানে আসলে 1/60, বা তুমি যদি দশমিকে নাও 0.0167 মিটার। তো এটা আমাদের হচ্ছে s2 মূলত, তাই না, এটা হচ্ছে s2। তো এটাই আমাদের হচ্ছে অ্যান্সার, যে গুলি আর এত দূর প্রবেশ করবে, এত মিটার প্রবেশ করবে। আচ্ছা, এরপরে ম্যাথটা দেখো, এটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। তো এই ম্যাথটা কি বলছে, একটি রকেট খাড়াভাবে উপরের দিকে এত ত্বরণে চলতে শুরু করলো। 10 সেকেন্ড পর রকেটটির ইঞ্জিন অফ করলে রকেটটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। তো আমাদের শুরুতে একটা যদি রকেট আঁকি, মানে রকেটের মতো আঁকাবো না, ধরো এটা একটা আমাদের রকেট, ঠিক আছে, রকেট উপরের দিকে যাবে। তো রকেটের কী কী দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, ঊর্ধ্বমুখী একটা ত্বরণ দেওয়া আছে, কত সেটা 25 মিটার/সেকেন্ড²। এখন রকেট যে যাবে, রকেট কোন দিকে যাবে, রকেট উপরের দিকে, ওটা সরণ কোন দিকে ঘটবে, সরণ ঘটবে উপরের দিকে, অর্থাৎ এইচটা উপরের দিকে, তাই তো। এরপরে কি আর কি কাজ করবে, যখন দেখো যেহেতু উপরের দিকে যাচ্ছে, নিক্ষিপ্ত বস্তুর মতো চিন্তা করো, তখন কি অভিকর্ষের ত্বরণটা কাজ করবে না একটা, সেটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে। এটা কিন্তু সবসময় কাজ করবে নিচের দিকে। তো এই ক্ষেত্রে এটা ছিল আমাদের প্রথম ঘটনা। এখন এরপর দ্বিতীয় ঘটনায় কী হবে, দেখো রকেট যখন যে উঠতে ধরো একটা পয়েন্ট পর্যন্ত গেল, আমার দাগগুলো বেঁকে যাচ্ছে, ঠিক আছে, ধরো এখান থেকে 10 সেকেন্ডে রকেটটা এই যে এই পয়েন্টে আসলো, এ থেকে বি পয়েন্টে আসলো, এটুকু আসতে কত, t = 10 সেকেন্ড, এই যে এইখানে t = 10 সেকেন্ড। তো এরপরে কী হয়েছে, 10 সেকেন্ড পরে রকেটের ইঞ্জিনটা অফ হয়ে গেল। তো রকেট দেখো এখান থেকে এ পর্যন্ত আসতে একটা বেগ অর্জন করছে, যেহেতু ত্বরণে গেছে, বেগ অর্জন করার পর ইঞ্জিনটা অফ করে দেওয়া হলো। তো ইঞ্জিন অফ করে দেওয়ার পরে কি রকেট কি সাথে সাথে থেমে যাবে না, বা একটা বেগ প্রাপ্ত হয়েছে না, তো সেই বেগটা নিয়ে তো আরও কিছুটা উপরে উঠতে পারবে, তাই না। তো সেই বেগটা নিয়ে আস্তে আস্তে উপরে উঠবে, যত উপরে উঠবে তত বেগটা কমতে একসময় গিয়ে থেমে যাবে। তো এই থেমে যাওয়ার পূর্ব পর্যন্ত রকেটটা যেই উচ্চতা পর্যন্ত উঠছে, সেটাই না রকেটের হচ্ছে ফাইনাল যে উচ্চতা, মানে সর্বোচ্চ যে সরণটা বের করতে বললো, সেটাই না। তো এটাকে ধরলাম বড় হাতের এইচ। তাহলে এ থেকে বি এই উচ্চতাটাকে ধরলাম ছোট হাতের এইচ বা h1 বলতে পারি, এটাকে বললাম h1। বি থেকে সি যেটা গেল, এটাকে ধরলাম h2। এখন h1 আর h2 এই দুটো সমষ্টি আমাদের যে সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ। তো আমাদের দুইটা ধাপে করতে হবে এই ম্যাথটাও। তো প্রথম ধাপে যখন করব, ফার্স্ট স্টেপে যখন করব, তখন আমাদের ত্বরণ কাজ করছিল, তাই না। তো এখানে আমাদের কি কোন সূত্র ইউজ করব, যেহেতু সময় দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে সময় সূত্রটা ইউজ করব। আমরা এইচ ইকুয়াল কী জানি, ut প্লাস হাফ at² জানি, মানে মেন যে সূত্রটা হাফ at² জানি। বাট এইখানে দেখো এইচ বলতে আমাদের h1 যেটা উপরের দিকে পজিটিভ, ইউ এটা উপরের দিকে পজিটিভ, টি তো পজিটিভ, প্লাস হাফ এ বলতে কী বোঝাচ্ছে, দেখো রকেটের ত্বরণ না এ বলতে। তো রকেটের উপর কি একটা ত্বরণ কাজ করছিল, দেখো রকেটের ইঞ্জিনের একটা ত্বরণ 25 মিটার/সেকেন্ড², এটা উপরের দিকে কাজ করছিল। নিচের দিকে রকেটকে টেনে ধরছিল কে, অভিকর্ষের ত্বরণ, তাহলে এখানে কিন্তু দুইটা ত্বরণ কাজ করছিল। তো আমি এটার নাম দিলাম রেজাল্টেন্ট অ্যাক্সিলারেশন বা লব্ধি ত্বরণ AR। এখন দেখো আমাদের উদ্দেশ্য h1 বের করা। তো আমাদের ধরলাম হচ্ছে আদিবেগ, ঠিক আছে, যেহেতু বেগের কথা কোথাও বলা নেই, আদিবেগ, তো এটা হচ্ছে 0 ধরলাম, প্লাস হাফ এ বলতে কি, আমরা উপরের দিক থেকে পজিটিভ ধরছি, তাই না। তো উপরের দিকে কাজ করছিল এ, নিচের দিকে কাজ করছিল হচ্ছে জি, তাহলে AR বলতে বোঝাচ্ছে এ
মাইনাস জি, এটা আমাদের লব্ধি ত্বরণ, রকেটের উপর প্রয়োগকৃত লব্ধি ত্বরণ ইন্টু টি স্কোয়ার। তো এবার মানটা বসাও, হাফ, এর ভ্যালু 25 আর জি এর ভ্যালু 9.8, টি এর ভ্যালু কত 10 সেকেন্ড না, 10 স্কোয়ার। তাহলে এখান থেকে এইচ অন কত আসছে, এখান থেকে এইচ অন আসবে 760 মিটার, এটা ছিল এইচ ওয়ান। এরপরে কী হবে এইচ টু, এইচ টু এর ক্ষেত্রে কী ছিল দেখো, বি থেকে সি, এটা যদি আবার যদি আলাদা করে আঁকাই, যেটা বি, এখান থেকে বস্তুটা যাবে সি পয়েন্ট। তো দেখো বি থেকে সি যে জিনিসটা, সেটা মূলত কিসের মতো কাজ করছে জানো, তো আমরা যখন কোনো একটা বস্তু নিক্ষেপ করি না, তো এই বি থেকে সি এটা নিক্ষিপ্ত বস্তুর মতো কাজ করছে। দেখো তুমি যখন নিক্ষেপ করো, তুমি কিন্তু যে এখান থেকে বস্তুটা একটা বেগে ছেড়ে দাও, তারপর তুমি কিন্তু বস্তুর উপর তোমার কোনো কন্ট্রোল থাকে না, তুমি যে বেগে ছেড়ে দাও সেই বেগটা নিয়ে বস্তুর উপরের দিকে আস্তে আস্তে যাইতে যাইতে থেমে যায়। এখানে কাহিনিটা সেম ঘটছে। তো সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ উচ্চতাটা কী বের করতাম, এখানে একটা সূত্র দিয়ে বের করতাম। সেই সূত্রটা কী ছিল, ইউ স্কোয়ার বাই 2g, মনে আছে তোমাদের, যে সর্বোচ্চ উচ্চতা ইউ স্কোয়ার বাই 2g। এটা আমার লিখে দেওয়া উচিত ছিল যে রৈখিকের সূত্রগুলো এখানে, আচ্ছা লিখে দেবো, ঠিক আছে, একটু পরে লিখে দেবো। তো ইউ স্কোয়ার বাই 2g এটা দিয়ে আমরা করব। তো ইউ বলতে কোন ইউ, ইউ বলতে কোন পয়েন্টের ইউ, ইউ বলতে কি 0 না, ইউ বলতে বি পয়েন্টের ইউ, এই বি পয়েন্টের ইউ। তো বি পয়েন্টের যে বেগ এটা কিন্তু আমরা জানি না, তো এটা আমরা কীভাবে বের করতে পারি, এই পয়েন্টের ইউটাকে দেখো, এ বি এর ক্ষেত্রে যেটা আমাদের শেষ বেগ, বিসি এর ক্ষেত্রে সেটা আমাদের আদি বেগ, তাহলে এ বি এর শেষ বেগটা আমরা বের করি। ফার্স্ট কেসে যে শেষ বেগটা এটা যদি বের করতাম, তাহলে ভি ইকুয়াল কী হইতো, ইউ প্লাস এটি, এ বলতে যে লব্ধি যে এ, সেই এটি, ইউ কত, ইউ 0, এ বলতে কি এ মাইনাস জি না, লব্ধি যে ত্বরণ, ইন্টু টি, এ কত 25, জি 9.8, আর টি কত, টি হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা কত আসবে, এটা আসবে 152 মিটার পার সেকেন্ড। তো এখানে যেটা প্রথম ক্ষেত্রে আদিবেগ, সেটা আমাদের প্রথম ক্ষেত্রে যেটা শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে সেটা আদিবেগ। তো দ্বিতীয় ক্ষেত্রে ইউ এর মান 152, তার স্কোয়ার 2 ইন্টু জি এর মান 9.8। তাহলে এইচ টু কত বেরোবে এখান থেকে, এইচ টু বের হবে 1178.78 মিটার। তাহলে আমাদের সর্বোচ্চ কত উচ্চতায় গেল, মানে এ থেকে সি পর্যন্ত টোটাল যে উচ্চতা এটা বের করতে হবে, এটা ইকুয়াল এইচ ওয়ান প্লাস এইচ টু, দুটা যোগ করলে কত আসে, দুটা যোগ করলে আসার কথা 1938.78 মিটার। এটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এর পরের ম্যাথটা দেখো, এটা অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ, এগুলো একটু দ্রুত করা যাচ্ছে। আচ্ছা, 45 মিটার গভীর একটি কূপের মধ্যে একটি পাথর ছেড়ে দেওয়া হলো। কূপের মধ্যে শব্দের বেগটা দেওয়া, পাথর ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে এটির পানিতে প্রথমে শব্দ শুনতে কত সময় লাগবে। তাহলে আমাদের কি আগে একটা চিত্র আঁকাইতে হবে। তো এটা কুয়ার চিত্র আঁকালাম, এটা একটা কুয়া, এটা আছে কুয়ার উপরিভাগ। এখান থেকে একটা পাথর আমরা ছেড়ে দেবো, ঠিক আছে, এই পয়েন্ট থেকে একটা পাথর ছেড়ে দেবো। তো পাথর যখন ছেড়ে দেবো, অবশ্যই পাথরটা নিচের দিকে যাবে, গিয়ে কি কুয়ায় আঘাত করবে। তাহলে পাথরটা এখান থেকে নিচে পড়ে কুয়ায় আঘাত করলো, এই পর্যন্ত সেখানে পাথরটা থেমে গেল। বাট ও যখন কুয়ায় আঘাত করবে তখন একটা শব্দ উৎপন্ন করবে। সেই শব্দটা এবার কী করবে, এর নিচ থেকে উপরের দিকে বেয়ে বেয়ে, আমি তো উপরে, তাই না, উপর থেকে পাথর ছেড়ে দিছি, আমার কানে এসে পৌঁছাবে। তো কানে এসে পৌঁছানোর পরে তখনই কিন্তু আমি শব্দটা শুনতে পাবো। তাই প্রশ্নটা একই কথা বলছে যে পাথর ছেড়ে দেওয়ার মুহূর্ত থেকে, মানে যখন পাথরটা ছেড়ে দিছি সেই মুহূর্ত থেকে এটির পানিতে পতনের শব্দ কত সময়, মানে শুনতে কত সময় লাগবে, অর্থাৎ এটা পানিতে এসে পড়বে, তারপরে শব্দ উৎপন্ন হয়ে কানে পৌঁছাবে, এই সময়টা কতটুকু। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস, যে পাথরটা পানিতে পড়তে যে সময় এটাকে ধরলাম T1, আর এই শব্দটা এখান থেকে উপরে উঠতে যে সময় সেটাকে ধরলাম T2। এই দুটো সমষ্টি আমাদের উত্তর। তো এটাকে আমরা দুইটা ধাপে করতে পারি না, তাহলে প্রথম ধাপটা কি, পাথর ছেড়ে দেওয়ার যে ধাপটা ওইটা। আচ্ছা, আমাদের কুয়ার কিন্তু গভীরতা দেওয়া আছে, কুয়ার গভীরতাকে আমি এইচ দিয়ে প্রকাশ করলাম, যেটা দেওয়া কত 45 মিটার, ঠিক আছে। তো কুয়া তুমি যখন ছেড়ে দাও তখন কিসের মতো কাজ করবে এটা, ওই কুয়া না, তুমি কুয়া তো ছাড়া যায় না। পাথর যখন ছেড়ে দিচ্ছ তখন কিন্তু এটা পড়ন্ত বস্তুর মতো কাজ করবে, যেখানে তোমার আদিবেগটা কিন্তু 0, তুমি যেহেতু স্থির অবস্থান থেকে ছেড়ে দিচ্ছ, তো এটা পড়ন্ত বস্তুর মতো কাজ করবে। তো
পড়ন্ত বস্তুর মতো কাজ করলে আমরা সূত্র কী জানি, আমাদের লাগবে সময়, আমরা এই উচ্চতাটা জানি। তাহলে এইচ ইকুয়াল কি ut1 প্লাস হাফ এ t1 স্কোয়ার। এখন এ বলতে কি কাজ করছে এখানে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কোনটা কাজ করে, জি কাজ করে না, জি এইদিকে, তাহলে নিচের দিকে কিন্তু জি কাজ করছে। এখন আমি নিচের দিকে সবগুলোকে যদি পজিটিভ ধরি, তো দেখো সবগুলো নিচের দিকে, তোমার বেগটা নিচের দিকে, তোমার উচ্চতাও কি আদি পয়েন্ট এখানে, শেষ পয়েন্ট এখানে, উচ্চতার দিকটাও নিচের দিকে, অভিকর্ষ ত্বরণ জি সেটাও নিচের দিকে। সবগুলো যখন একই দিকে কাজ করে তখন পজিটিভ হয়ে যায় সবগুলো, আর এর জায়গায় হবে জি। তাহলে এইচ কত আমাদের 45 মিটার, ইউ তো 0 প্লাস হাফ জি 9.8 আর t1 আমরা বের করব। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখো t1 বের হয়ে যাচ্ছে সহজেই। এখান থেকে t1টা বেরোবে 3.03 মিটার। t2টা কী করব, t2 কোনটা, t2 কি শব্দের বেগ, তাই না, কানে এসে পৌঁছাবে। তাহলে শব্দের ক্ষেত্রে শব্দ কীভাবে যায়, শব্দ কি আর ত্বরণে যায় না, শব্দ কিন্তু একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দ কিন্তু সমবেগে যায়। তাহলে শব্দ দেখো শব্দ নিচ থেকে উপরে যাবে, তাহলে শব্দের ক্ষেত্রে আমাদের এই উচ্চতা অতিক্রম করতে হবে। তো এইচ ইকুয়াল সমবেগের ক্ষেত্রে সূত্র কী জানি আমরা, ভিটি, টি বলতে কি শব্দ কর্তৃক অতিক্রান্ত যে সময় সেটা কত, t2। তাহলে t2 ইকুয়াল এইচ বাই ভি, এইচ কত 45 মিটার আর ভি কত শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে t2 কত আসছে, t2 আসবে 0.132 সেকেন্ড। তো আমাদের মোট যে সব সময় সেটা t1 আর t2 যোগ করলে পেয়ে যাচ্ছি, সেটা কত আসবে 3.16 সেকেন্ড। এটা অ্যান্সার। এর পরের ম্যাথে কী বলছে দেখি, এখানে বলছে যে একটি কণার অবস্থান ভেক্টর দেওয়া আছে যে i ক্যাপ সাইন 60 প্লাস জে ক্যাপ কস 70 হলে তাৎক্ষণিক বেগ ও ত্বরণ কত, মানে তাৎক্ষণিক বেগ আর তাৎক্ষণিক ত্বরণ বের করতে হবে। তো আমরা তো ইতিমধ্যেই সূত্রটা দেখে আসছি, তাই না, যে তাৎক্ষণিক বেগের সূত্র কি দেখছি আমরা, আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে কিন্তু হচ্ছে আর ভেক্টর, এটা দেওয়া আছে আর লিখলাম না, দেওয়াই আছে। আর শুরুতে বের করব কি তাৎক্ষণিক বেগ ভি ভেক্টর। তো তাৎক্ষণিক বেগের সাথে আমাদের তাৎক্ষণিক মানে সরণের সম্পর্কটা কি, দেখো অবস্থান ভেক্টর যেই কথা এখানে কিন্তু সরণটাও একই কথা। তো আমরা বেগ ইকুয়াল কি জানি, ডিডিটি অফ আর ভেক্টর, অর্থাৎ ডিডিটি অফ আর ভেক্টরের মান কত, আই সাইন 60 প্লাস জে ক্যাপ কস 70। তো এটা তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখান থেকে কী আসবে, দেখো যারা তোমরা ক্যালকুলাস চ্যাপ্টারটা করছো, ডিফারেন্সিয়েশন যারা করছো তাদের কাছে এটা কিন্তু দুধভাত। তো আমি ডিফারেন্সিয়েশন তো ভেঙে ভেঙে বোঝাচ্ছি না, আমি এখান থেকে যতটুকু দরকার বলে যাচ্ছি যে আই ক্যাপ তো কনস্ট্যান্ট, এটা বাইরে থাকবে, সাইন 60 করলে কি হয় কস 60 হয়, এবং শেষে গিয়ে 60 করলে 6টা ধ্রুবক 6টা চলে আসে বাইরে। তাহলে এখান থেকে সর্বশেষ তুমি পাবা 6 আই ক্যাপ প্লাস যে কস 60 করলে আসে মাইনাস সাইন 60 না 60 তো না, এখানে আছে 70, তাহলে হচ্ছে কস 70 করলে হবে মাইনাস সাইন 70 করলে হবে 7, সাথে ছিল জে ক্যাপ, তাহলে 7 জে ক্যাপ। এটা আমাদের হচ্ছে ভি ভেক্টর। এখন আমরা ত্বরণটা যদি বের করতে চাই তো ত্বরণ ইকুয়াল কী জানি, ডিডিটি অফ ভি ভেক্টর। তাহলে ডিডিটি অফ আমাদের মাত্র যে রেজাল্টটা বেরোলো ওইটার ডিফারেন্সিয়েশন, 6 আই ক্যাপ কজ 60 মাইনাস 7 জে ক্যাপ সাইন 70। তো এটাকে করলে কী হবে, এটাকে করলে রেজাল্ট আসবে মাইনাস 36 আই ক্যাপ, কসকে করলে সাইন, মানে কসকে করলে মাইনাস সাইন, সে মাইনাসের সামনে দিয়ে দিলাম 60 মাইনাস 49 জে ক্যাপ, কসকে করলে সাইন 70। তো এটা আমাদের অ্যান্সার, যে এটা আমাদের হচ্ছে তাৎক্ষণিক ত্বরণ আর এটা আমাদের তাৎক্ষণিক বেগ, এটা জানতে চাচ্ছিল। আচ্ছা, তো আমাদের রৈখিক গতি
টপিকের এটা হচ্ছে সর্বশেষ ম্যাথ। তো খুব মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। এখানে বলছে একটি বুলেট একটি তক্তা ভেদ করতে পারে, ঠিক আছে, অন V1, বুঝো তো এটা, তাই না? আচ্ছা, যাই হোক, একটা বুলেট একটা তক্তা ভেদ করতে পারে। বুলেটের গতি যদি 4 গুণ বৃদ্ধি করি তাহলে এটি অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারে? তাহলে আমরা, আচ্ছা, গতি বলতে কিন্তু মূলত গতিবেগ বোঝায়। দেখো, গতি যেই কথা, বেগও একই কথা, আর গতিবেগ সেটাও একই কথা। তো ধরলাম একটি বুলেট যখন একটি তক্তা ভেদ করতে পারে, তখন বুলেটের যে গতি V1 সেটা ধরলাম হচ্ছে V। আর যখন বুলেটের গতি 4 গুণ বৃদ্ধি করা হয় তাহলে এটাকে ধরলাম হচ্ছে V2, মানে বৃদ্ধি করার পরে যেটা পাচ্ছি সেটা V2। বৃদ্ধি করা হয়েছে কত গুণ? 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে বর্তমান কত হবে? V + 4V না? যে আদিটা তার সাথে 4 গুণ। এখানে কিন্তু বলা হয়নি যে 4 গুণ করা হয়েছে। যদি বলো তো 4 গুণ করা হয়েছে তাহলে V2 = 4V হতো, কিন্তু এখানে বলছে 4 গুণ বৃদ্ধি করা হয়েছে, তাহলে আদিটার সাথে 4 গুণ মানে 4V বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটা কিন্তু 5V হবে। আমরা গতিশক্তির ফর্মুলা জানি না, E = ½ mv²। স্কোয়ার দেখছো কোথায় দিছি? দেওয়া লাগবে, উপরে দিয়ে রাখছি নিচে। তাহলে আমাদের এখান থেকে EK1 বা EK2 আমরা যদি অনুপাত আকারে করি জিনিসটা, তাহলে কী আসবে? এটা কিসের সমানুপাতিক? বেগের সমানুপাতিক গতিশক্তিটা। তাহলে V1² / V2² এরকম আসবে। তো V1 আর V2 কত? মানে সর্বশেষ এরকম আসবে, তাই তো? বুঝলো তো? 1 লাইন কিন্তু গ্যাপ দিলাম। তো এটাকে যদি আমি আর গুণ করি তাহলে কি আসবে? EK2 = 25 EK1। তাহলে দেখো, আমি সে বুলেটের গতি 4 গুণ বৃদ্ধি করছি, অর্থাৎ বুলেটের গতি 5 গুণ করা হয়েছে। এর ফলে আমাদের কয়টি তক্তা ভেদ করতে পারছে? 25টা তক্তা ভেদ করতে পারবে। তাহলে আমাদের তক্তা ভেদ করতে পারবে 25টা। তো তুমি এটাকে শর্টকাট মনে রাখতে পারো, বেগ যদি তোমার n গুণ করা হয়, বেগ যদি n গুণ করা হয় তাহলে গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে n² গুণ, যেহেতু সমানুপাতিক, বর্গের সমানুপাতিক সম্পর্ক, তাই না? এই সম্পর্ক। তাহলে যতটুকু মানে গতিশক্তি যত গুণ হবে ততটুকু তক্তা ভেদ করতে পারবে, তক্তা ভেদ করতে পারবে। তো এইটা ছিল আমাদের ওভারঅল রৈখিক গতির চ্যাপ্টার। রৈখিক গতির চ্যাপ্টার বলছি কেন, গতিবিদ্যা চ্যাপ্টারের রৈখিক গতি পার্ট। তো তোমাদের একটা বলছিলাম যে রৈখিক গতির এখানে 2টা সূত্র আমার লিখে দেওয়া উচিত এক্সট্রা। সেই 2টা কী লিখব? সেই 2টা হচ্ছে এইখানে না, এই যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু যাই বলি না কেন, কই গেল সেটা? এখানে যে কোনো কিছু যখন নিক্ষিপ্ত করা হয় তখন তোমার জিজ্ঞাসা করে যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, মানে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতাটাকে আমরা দিয়ে প্রকাশ করি, এটা = u²/2g, ঠিক আছে? সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ তুমি নিক্ষিপ্ত করছো এখান থেকে, এটা কত সর্বোচ্চ কতটুকু উঠবে সেটা এটা। এখন সর্বোচ্চ উচ্চতা উঠতে একটা সময় লাগে না? আবার দেখো, তুমি যখন নিক্ষেপ করবা, তুমি যখন এখান থেকে একটা বস্তু নিক্ষেপ করবে, এটা উপরে উঠবে, গিয়ে থেমে যাবে, থেমে গিয়ে আবার এটা নিচে এসে পড়বে। তাহলে দেখো, উপরে উঠতে একটা সময়, নিচে নামতে একটা সময়। যদি উপরে ওঠার সময় আর নিচে নামার সময় দুটাই সেম, তো এই যে উপরে ওঠা থেকে শুরু করে নিচে আবার আগের অবস্থানে ফিরে আসা পর্যন্ত এটাকে বলা হচ্ছে উড্ডয়ন কাল। উড্ডয়ন কাল, এটাকে বড় হতে টি দিয়ে প্রকাশ করা হয়। তো টি = কী হবে? 2u/g। একটু খেয়াল রেখো যে সর্বোচ্চ উচ্চতা কি? u²/2g, আর উড্ডয়নকাল টি = 2u/g। ইউ বলতে যে নিক্ষিপ্ত যে বেগ অর্থাৎ আদিবেগ, আর জি বলতে অভিকর্ষজ ত্বরণ। তো এটাই ছিল আমাদের রৈখিক গতির বিস্তারিত পড়াশোনা। নেক্সট ক্লাসে আমরা হ্রাস বা নিক্ষেপ নিয়ে আলোচনা করব। তো কারোর যদি কোনো প্রশ্ন থাকে এই টপিকের, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফিজ।